মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের প্রশ্ন সব থেকে সোজা হয়, এটা তুমি আগেও শুনে আসছো, এখনও তোমাকে আমি বলতেছি আসলে খুবই সোজা হয়। তো আমি যদি তোমাকে একটু আইডিয়া দিই, তোমরা 26 ব্যাচের স্টুডেন্টরা তো বোর্ড পরীক্ষা দিয়ে আসছো ফিজিক্সের, তো সেখানে যে প্রশ্নটা হয়েছে ওই প্রশ্ন যদি ডিফিকাল্টি লেভেল 100% হয়, তাহলে আমাদের এইবার যে ফিজিক্সের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হবে সেটার ডিফিকাল্টি লেভেল 40%। মানে তুমি যদি অর্ধেকও নলেজ রাখো ফিজিক্সের, তাহলে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। এখন কিভাবে? তো আজকে এটা আলোচনা করবো আমরা, যেভাবে পড়লে ফিজিক্সে আমরা 15-র মধ্যে প্রায় 12, 13, 14, 15 পাইতে পারবো। জাস্ট টার্গেট হচ্ছে টেকনিক্যালি পড়া, টেকনিক্যালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা বা মনে রাখা। তো সরাসরি ভাই কথা না বাড়ায় কাজে চলে যাই। সবার প্রথমে মনে রাখতে হবে আমাদের ফিজিক্সে 15টা কোশ্চেন আসবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তো 15টা কোশ্চেনের মধ্যে আমাদের 15টা কোশ্চেন কই থেকে আসবে? 21টা চ্যাপ্টার থেকে আসবে। তো আসলে 20টা চ্যাপ্টারই ধরে নাও, কারণ কিছু কিছু অনেক ছোটো চ্যাপ্টার থাকে, তো দুইটা একবারে কম্বাইন করে ধরে ফেলো। 21টা চ্যাপ্টার থেকে 15টা কোশ্চেন, 20টা থেকে 15টা কোশ্চেন, বা 19টা চ্যাপ্টার থেকে 15টা কোশ্চেন। তার মানে কি দাঁড়ায়? আচ্ছা, 15টা চ্যাপ্টার থেকে 15টা কোশ্চেন, আরও কমাই দিলাম চ্যাপ্টার, তাহলে কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় যে একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন মানে হওয়ার মতো পসিবিলিটি আছে। কিন্তু চ্যাপ্টারের সংখ্যা যদি তুমি বাড়াই দাও, তাহলে কি একটা চ্যাপ্টার থেকে একটা হইতেও পারে, নাও হইতে পারে। ধরো তুমি জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার খুবই মনোযোগ দিয়ে খুব ভালো মতো পড়ছো, অথবা তুমি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার খুব ভালো মতো পড়ছো, নাও হইতে পারে কোশ্চেন ওইখান থেকে। কিন্তু তার মানে আমাদের এটা বুঝতে হবে যে প্রশ্নের পরিমাণটা খুবই কম। এখন তোমার কাছে আমি বলি, এই যে 15টা কোশ্চেন হবে, এই একটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন, তুমি যদি টিচার থাকতা, তাহলে একটা চ্যাপ্টার থেকে একটা যে প্রশ্নটা করতে হবে, কোন প্রশ্নটা তুমি সিলেক্ট করতা, যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? নাকি তুমি একটা আন্দাজে প্রশ্ন সিলেক্ট করবা? তুমি এটাই ট্রাই করবে না যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা, ওইটা আমি আইডেন্টিফাই করি। ওই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ধরো 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন, 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোমার সিলেক্ট করতে হবে। তাহলে বুঝো কত সোজা হবে প্রশ্নটা, কত সোজা বা কত ইম্পর্টেন্সের লেভেলে চলে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কোচিংয়ের পরীক্ষাগুলোতে যে ফিজিক্সের প্রশ্নগুলো হয়, ওখানে তো অনেক ডিপ কোশ্চেন আসে, ইসাক্সের বইয়ের ভিতর থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, ইসাক্সের ভিতর থেকে প্রশ্ন এই কারণে আসে, বা আমাদের এক্সাম ব্যাচে এই কারণে আমরা বইয়ের ভিতর থেকে প্রশ্ন করি, যেন বইয়ের ভিতর থেকে যদি একটা দুইটা প্রশ্ন আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ওইটাও যদি তুমি পারতে পারো। কিন্তু ওই একটা দুইটার জন্য বইয়ের যে বেসিক কোশ্চেনগুলো, যেমন বইয়ে যে এমসিকিউগুলো, বেসিক হ্যান্ড ক্যালকুলেশনের কোশ্চেনগুলো, এগুলো যদি তুমি না পারো, তাহলে তো ভাই হলো না। মানে একটা একটা প্রশ্ন পারার জন্য 10টা প্রশ্ন পারলাম না। নাকি তোমার আগে উচিত 10টা প্রশ্ন আগে পারি, তারপরে একটা প্রশ্ন নিয়ে চিন্তা করার? আশা করি আমার কথাটা বুঝতে পারছে। তারপরে পরে কোশ্চেন আসে, পরে কথা, তাহলে আমরা কি পড়বো ফিজিক্সের জন্য? ফিজিক্সে আমরা এই দুইটা বই পড়লে আসলে এনাফ। যারা আমরা 26 ব্যাচের স্টুডেন্টরা আছি, অথবা 27 ব্যাচের স্টুডেন্টরা কেউ যদি ভিডিওটা দেখো, এই দুইটা বইয়ের মধ্যে যতটুকু কনসেপ্ট আছে, যতটুকু লাইন আছে, মোর দেন এনাফ। কিন্তু অনেকে বলবা যে ভাই তপন স্যারের বই কি লাগবে? আমি বললাম যে লাগবে না, আসলে দরকার নেই। মানে এই দুইটা বইয়ের পরে তপন স্যারের বই দরকার নেই। কিন্তু এমন অবস্থা যদি হয়ে থাকো কারোর, যে মানে সে এই দুইটা বই পড়োই নেই আগে, তপন স্যারের বইয়ের ভিতরে লাইনগুলো দাগানো অথবা বইয়ের এমসিকিউ দাগানো, তাহলে তুমি তপন স্যারের বইয়ের এমসিকিউ যদি আগে পড়ে থাকো, তাহলে ওইটাই পড়ো। এক্সট্রা করে তোমার যদি কাছে যদি প্যারা লাগে, তাহলে দরকার নেই। কিন্তু 99% স্টুডেন্ট, 99% টিচার, 99% কোচিং, সবাই তোমার ইসাক স্যারের কথাই বলবে, পড়তে বলবে। এখন কোশ্চেন হচ্ছে ভাই ইসাক স্যারের বইটা পড়বো কিভাবে? তাহলে আমি তোমাকে একটা সিম্পল রাস্তা বলে দিই কিভাবে তুমি তাড়াতাড়ি পড়বা। দেখো, এখানে কিন্তু অনেক পড়া, অনেকগুলো লাইন, সবগুলো লাইন মাথায় থাকবে না। আমি শুরুতে যেটা বললাম, 15টা কোশ্চেন পারতে গেলে তোমার এত কিছু মাথায় রাখা লাগবে না। যেটা আসবে ওইটা আমি মাথায় রাখি, তাহলেই তো হলো। এখন ভাইয়া, যদি বইয়ের ভিতরে আনাচে কানাচে থেকে প্রশ্ন করে, আবারও ভাইয়া ওই যদি কথাটা তখনই আসবে যখন তুমি বেসিকটা পারো। বেসিকটা পারো মানে এই যে বেসিক 10টা প্রশ্ন হবে, মাত্রা, একক, তারপর ছোট ছোট ম্যাথ, ওহমের সূত্রের ম্যাথ, নর্মাল বেসিক হিসাবগুলো যদি তুমি না পারো, তাহলে তো ওই এক্সট্রা কথা বলে তো আমার লাভটা নাই। কিভাবে পড়বো তাহলে বই? তুমি পড়বা হচ্ছে প্রত্যেকটা বইয়ের প্রথমে আগে কিভাবে পড়বা, তো আসি। প্রথমে আগে সবগুলা সূত্র তুমি এক এক করে লিখবা। সূত্র আমি আসলে বাংলায় লিখতে পারিনি ভাইয়া, কারণ আমার বাংলা ফ্রন্টটা নাই। তো সূত্রগুলো লিখবো এক এক করে। ধরো কিসের সূত্র? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এই সূত্রগুলো লিখবা এক এক করে সিরিয়াল করে। যতগুলো তোমার সূত্র মাথায় আছে, ওগুলো সবগুলো সূত্র এক এক করে লিখবা। যা যা তোমার মানে পারো, আজ পর্যন্ত যা যা পড়ছো, ওগুলো লিখবা। সব থেকে ভালো একটা ক্লাস দেখবো। তো মানে এই সূত্র লেখার আগে একটা ক্লাস দেখে নিব। ওই ক্লাসে যে ধরো ফিজিক্সে যে ভাইয়াটা আসলে এক্সপার্ট টিচার, উনি একটা ক্লাস করাবেন। ক্লাস করানোর পরে উনি সূত্রটা মানে উনি যেভাবে বলবেন, উনি যে তুমি বইটা একটু দাগানোর চেষ্টা করবে, সূত্রগুলো লেখবা। তো হলো সূত্রগুলো লেখা।
তারপরে তুমি ওই সূত্রের আন্ডারে অথবা বইয়ের এমসিকিউতে চলে যাবা। বইয়ের এমসিকিউতে দেখবা যে সূত্র রিলেটেড কোশ্চেনই হচ্ছে প্রায় 60% কোশ্চেন ইসাক্সের বইয়ের ভিতরে। ওই 60% এমসিকিউ সলভ করে ফেললো। আর ইসাক্সের বইয়ের কিন্তু সবগুলো এমসিকিউ লাগে না, যে এমসিকিউগুলো ছোট ছোট এমসিকিউ ওই এমসিকিউগুলো আগে আমরা দাগাবো। যে এমসিকিউর পাশে বোর্ড লেখা আছে, যে এমসিকিউর পাশে ইম্পর্টেন্ট গত বছর কী কী প্রশ্ন আসছে ওগুলো লেখা, ওগুলো ইম্পর্টেন্ট। যেগুলো চুয়েট ওগুলো কিন্তু লাগে না। এই তো হয়ে গেল। তারপরে কোশ্চেন হচ্ছে টেকনিক দিয়ে ফলো করতে হবে, মানে টেকনিক ফলো করতে হবে। ওই তো ভাইয়া যে ক্লাসে যা যা পড়ায়, বা আমি ধরো ক্লাস নিব কিছুদিন পরে, যে ক্লাসে যা যা বলবো ওই টেকনিকগুলো তুমি একটু আয়ত্ত করে ফেলবা, তাহলেই হলো। তার পরবর্তীতে আমরা লাইনগুলা সবার শেষে যায় দাগাবো। দেখো আমি কিন্তু আর পয়েন্ট লিখি নাই, সবার শেষে আসছে লাইন। উপরে আমি বলছি এমসিকিউ, সূত্র, টেকনিক, তারপর হচ্ছে বইয়ের ভিতরে লাইন। বইয়ের ভিতরে লাইন বিভিন্ন ন্যামোনিক্স অথবা বিভিন্ন টেকনিক দিয়ে এগুলো মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় একটা বেটার প্রিপারেশন হবে। এর বাইরে আসলে পড়ার আর টাইমও নাই, পড়ার আর দরকারও নেই। কেউ যদি চাও ঢাকা ভার্সিটির প্রিপারেশনের জন্য ফিজিক্সের প্রস্তুতি একসাথে নিতে চাও, তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ আছে ভার্সিটি ইউনিট, যেখানে কিন্তু রিটেনও পরীক্ষা নেই। ধরো ফিজিক্সের একটা প্রশ্নে আসি, এই যে 23, এটা কি ভার্সিটি না? হ্যাঁ ভার্সিটি এক্সাম ব্যাচই তো। তো ধরো এই যে 23 আগস্ট আমাদের পরীক্ষা, তোমাদের কিন্তু 15 তারিখ থেকে শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ। এটার অফার প্রাইস 499 টাকা। তো 23 আগস্ট থেকে যেটা পরীক্ষা শুরু হচ্ছে ওটা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, 2 আর 9, এই 3টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা। 3টা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ আছে, সাথে রিটেনও আছে। নিচে ডেমো এক্সাম দিয়ে দিবনি, অথবা আমাদের ওয়েবসাইটে গেলে ডেমো এক্সাম পাওয়া যাবে। এই তো। আর কেউ যদি চাও মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে, আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য করিসপন্ডিং 15 আগস্ট থেকে শুরু হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ। এটা তো অনেকবার বলছি, খুব ইম্পর্টেন্ট। মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি কেউ যদি মেডিকেল টার্গেট থাকে। যাই হোক, ওভারঅল তাহলে আমি আশা করি একটু হলে তুমি বুঝতে পারছো কিভাবে ফিজিক্সের প্রিপারেশন খুবই ইফিসিয়েন্টলি নিবা। সামারিটা হচ্ছে, আমরা ফিজিক্সের ভয় পাওয়ার দরকার নেই ভাই, ফিজিক্স সব থেকে সোজা। মাত্র 15 মার্ক নাই, 15 মার্কও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা পারতে গেলেও আবারও বলি, যেটা দরকার সেটা পড়তে হবে। আন্দাজি পড়ার মানে ডিপ পড়ার হিসাব তুমি একটু পরে পড়ো। ম্যাক্সিমাম স্টুডেন্টে আমি যাদের দেখি ফিজিক্সের ক্ষেত্রে প্রথমে শুরু করে বইয়ের লাইন দিয়ে। আচ্ছা বইয়ের লাইন দিয়ে তুমি শুরু করো, বাট আলটিমেটলি তো তোমার বেসিক এমসিকিউগুলো পারতে হবে। আরেকটা জিনিস ট্রাই করবো, আমরা যখন ফিজিক্সের ক্ষেত্রে কিছু প্রিপারেশন নিব, তুমি অবশ্যই ট্রাই করবা সবগুলা ডেইলি এক্সাম দেওয়ার। ডেইলি এক্সামগুলো যদি তুমি না দাও, দেখবা যে তোমার হাতের দক্ষতা আসতেছে না, লেখার দক্ষতা আসতেছে না। লেখা মানে ম্যাথ করার দক্ষতা তো লাগবে। ডেইলি এক্সাম, উইকলি এক্সাম সবগুলা দিব। এমন ভাবো না যে আমি পড়ে যাই, পরীক্ষার হলে যাই অলৌকিক শক্তির মাধ্যমে পাওয়া যাবো, এমন চিন্তা না করি। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।